তৈরি করে, অ্যাঞ্জিওটেনসিন প্রেশার রেগুলেশন। তো অ্যাঞ্জিওটেনসিন 2 যখন ফর্মেশন হয়ে যায় ব্লাডে, তখন দুই ভাবে ব্লাড প্রেশারটা বাড়তে পারে। একটা আমরা একটুখানি স্টোরি বলে ফেলেছি যে অ্যাড্রিনাল কর্টেক্সের ব্যাপারটা, আরেকটা স্টোরি আমরা দেখবো যে সিস্টেমিক আর্টারিওলের ভ্যাসোকনস্ট্রিকশনের মাধ্যমে। তাহলে আমরা আরেকটু বলি যে রিডিউসড ফিল্টার্ড ভলিউম যখন জাস্টাগ্লোমেরুলার সেলস গুলা সেন্স করতে পারে নেফ্রনের, তখন তারা কি করে, কিডনির বা নেফ্রনের যে জাস্টাগ্লোমেরুলার সেলস আছে তারা রেনিন তৈরি করে। রেনিন লিডস টু দ্য ফর্মেশন অফ অ্যাঞ্জিওটেনসিন 2 ইন ব্লাড। ঠিক আছে, সো অ্যাঞ্জিওটেনসিন 2 যখন তৈরি হয়ে যায়, তারা দেখো সিস্টেমিক আর্টারিওল, একদম আর্টারির যে ছোট অংশ আছে, এই ছোট অংশগুলাকে ভ্যাসোকনস্ট্রিক্ট করে, মানে এই আর্টারি গুলাকে অ্যাকচুয়ালি চেপে ধরে রাখে। ঠিক আছে, মানে ইয়েটা কমায় দিচ্ছে, ডায়ামিটারটা, আর্টারিওল গুলার ডায়ামিটারটাকে কমায় দিচ্ছে। এটাকে আমরা বলতেছি ভ্যাসোকনস্ট্রিকশন। আমার মনে হয় এই টার্মটা আমরা আগে শুনেছি, যারা ডিপ্লোমা করেছে তারা তো অবশ্যই শুনেছে ভ্যাসোকনস্ট্রিকশন, ভ্যাসোডাইলেশন, এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত নাকি? জি ম্যাডাম। সো ভ্যাসোকনস্ট্রিকশন আমরা তখন বলবো যখন আর্টারিওল যেগুলো আছে, সিস্টেমিক আর্টারিওল অথবা ভেনিউলও হতে পারে, মানে ভ্যাসোকনস্ট্রিকশন শব্দটা কিন্তু স্পেসিফিক না। এখানে আমরা বলছি যে অ্যাঞ্জিওটেনসিন 2 will cause systemic arteriole to be constricted, which is called vasoconstriction. মানে অ্যাঞ্জিওটেনসিন 2 টা সিস্টেমিক আর্টারিওল গুলাকে চাপায় ধরবে, সংকুচিত করে ফেলবে, সেটাকে আমরা বলছি ভ্যাসোকনস্ট্রিকশন। সো ভ্যাসোকনস্ট্রিকশন যদি হয়ে যায়, মানে যার মধ্যে দিয়ে ব্লাড ফ্লো হচ্ছে, যেই ভেসেলের মধ্যে দিয়ে ব্লাড ফ্লো হচ্ছে, সেটাকে যদি তুমি চাপ দিয়ে ধরতে পারো, তাহলে কি হবে, সে ব্লাডটা ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে পেছন দিকে যাবে, তাই না? সো এখানে একটা প্রেসার ক্রিয়েট হবে। এটা কি সংকুচিত বুঝে বলা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সংকুচিত মানে ভেসেল সংকুচিত হচ্ছে, ভ্যাসোকনস্ট্রিকশন। ভ্যাসোকনস্ট্রিকশন হলে পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাবে, পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে গেলে ব্লাড প্রেসার বেড়ে যাবে। এটা একটা ওয়ে। ঠিক আছে, এটা আমরা মনে হয় ভালোভাবে বুঝতে পারি, কারণ হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্স মানে বাড়লে অবশ্যই একটা প্রেসার তৈরি হয়, ওই প্রেসারটা তখন সিস্টেমিক ব্লাড প্রেসারটাকে আলটিমেটলি বাড়াবে। ঠিক আছে, আচ্ছা। সো এটা একটা মানে হয়েছে কি যে এটা সাইমালটেনিয়াসলি হয়। এই যে এই ইভেন্টটা হলো, এটার সাথে সাথে আবার আমরা প্রথমে বলেছিলাম যে ফলিং সোডিয়াম আয়ন লেভেল এন্ড রাইজিং পটাশিয়াম আয়ন লেভেল, এটা এক্সট্রাসেলুলার ফ্লুইডে যখন এরকম একটা ফেনোমেনা হয় যে সোডিয়াম আয়ন লেভেলটা কমে যাচ্ছে এবং পটাশিয়াম আয়ন লেভেলটা বেড়ে যাচ্ছে, তখন কিন্তু কিডনির যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড আছে কিডনির মধ্যে, আমরা দেখে আসছি, মনে আছে, প্রত্যেকটা কিডনির উপর একটা করে গোল্ডেন কালারের অ্যাড্রেনাল গ্ল্যান্ড থাকে, তাই না? তো অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কর্টেক্স রিজিয়ন থেকে অ্যালডোস্টেরন রিলিজ হয়। ঠিক আছে, ওইটা ওই আয়নিং ব্যালেন্সটাকে তারা কি করতে পারে, সেন্স করতে পারে। এখানে ওই আয়নিং ব্যালেন্সটাকে সেন্স করতে পারে, প্লাস অ্যাঞ্জিওটেনসিন 2 যখন তৈরি হয়ে যায়, তখন সেও স্টিমুলাস দেয়, সেও এক ধরনের আমরা বলতে পারি যে পজিটিভ ফিডব্যাক দেয় যে ইউ শুড সিক্রেট অ্যালডোস্টেরন। মানে কিডনির যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ডের যে কর্টেক্স রিজিয়ন আছে, অ্যাড্রেনাল কর্টেক্সকে সে বলে যে অ্যালডোস্টেরন রিলিজ করো, তখন অ্যালডোস্টেরন রিলিজ হয়। অ্যালডোস্টেরন রিলিজ হলে কি হয়, অ্যালডোস্টেরন আসলে কিডনির মধ্যে যে টিউবিউল আছে না, কিডনি টিউবিউলের মধ্যে সেল আছে, টিউবিউল সেলস, সেগুলাকে টার্গেট করে। কি টার্গেট করে তারা, অ্যালডোস্টেরনটা কিডনি টিউবিউল সেলসকে বুঝায় যে সোডিয়াম তো কম, সোডিয়ামের এক্সট্রাসেলুলার ফ্লুইডে সোডিয়ামের কনসেন্ট্রেশন কম, সো ইউ শুড রিঅ্যাবজর্ব মোর সোডিয়াম। এগুলা কিন্তু অ্যাকচুয়ালি মলিকিউলার লেভেলে মলিকিউলার টক, মানে আমরা টক মানে কথা, আমরা একজন আরেকজনকে বোঝানোর জন্য কথা বলতেছি, তাই না? ধরো আমি রাখি একটা কথা বললাম, রাখি আরেকজনকে আরেকটা কথা বললো, সো আমরা জাস্ট এখানে ডিসকাশন করছি, একজন আরেকজনের সাথে কথা বলছি। সো এইখানে হরমোনাল নিউরোনাল টক আছে বা কথা আছে। সো এরা কিভাবে বলে, এই অ্যালডোস্টেরনটা যখন, এটা তো হরমোন, অ্যালডোস্টেরন রিলিজ হলে সে কিডনির মধ্যে যে টিউবিউল সেলস আছে তাদেরকে বলে যে সোডিয়ামের রিঅ্যাবজর্পশনটাকে বাড়ায় দাও, অ্যাজ আ রেজাল্ট ওয়াটারের রিঅ্যাবজর্পশনও বেড়ে যাবে। সোডিয়াম এবং ওয়াটার, ইউরিনের পরিমাণটাও বেড়ে যেতে পারে। না, একটু চিন্তা করো, রিঅ্যাবজর্পশন, সোডিয়ামের রিঅ্যাবজর্পশন আর হচ্ছে ওয়াটারের রিঅ্যাবজর্পশন, মানে পেরিটিউবুলার ক্যাপিলারিতে সোডিয়ামের কনসেন্ট্রেশন বাড়বে এবং ওয়াটারের কনসেন্ট্রেশন বাড়বে। ডু ইউ রিমেম্বার? আচ্ছা, এটা একটু পড়ে যায়, তারপর আমরা একটু দেখবো। হ্যাঁ, ইউরিনের পরিমাণ বাড়ছে না, উল্টাটা হচ্ছে, ইউরিন থেকে মানে ফিল্টার থেকে পানির পরিমাণটা কমে যাচ্ছে, সেটা ব্লাডে চলে যাচ্ছে। সোডিয়ামটা আমাদের মানে অ্যাবজর্ব করার জন্য বলা হচ্ছে, তাই তো? সোডিয়ামকে এবং ওয়াটারকে,
ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমার মনে হয় এই জিনিসটা ক্লিয়ার হবে না, ছবি দেখলে ক্লিয়ার হবে যে ওয়াটার বেড়ে যাচ্ছে তাহলে ইউরিন কিভাবে কমে, তাই না? তাই না? এটাই কোয়েশ্চেন না, যে সোডিয়ামের এবং ওয়াটারের রিঅ্যাবজর্পশন তো বেড়ে যাচ্ছে, তাহলে ইউরিন কিভাবে কমলো? ওকে, লেটস গো ব্যাক টু ইয়েস্টারডেজ ক্লাস। ওকে, আমরা কি বলছি, এটা কিডনি টিউবিউল বা এটা নেফ্রনের টিউবিউল আর এটা হচ্ছে ক্যাপিলারি। তো আমাদের মনে আছে যে রিঅ্যাবজর্পশন হয়ে আসলে কি হচ্ছে, ফিল্টার থেকে ফিল্ট্রেট হয়ে যাচ্ছে, ফিল্টার থেকে কিছু সাবস্টেন্স পেরিটিউবুলার ক্যাপিলারিতে নিউট্রিয়েন্ট গুলো হ্যাঁ এক্স্যাক্টলি। এবং সাথে কিন্তু এখানে দেখো রিঅ্যাবজর্পশনে কিন্তু আসলে ওয়াটারের কথা বলা হয়েছিল, ওয়াটার যতটুকু ব্লাডে দরকার সেই পরিমাণ ওয়াটার কিন্তু আবার রিঅ্যাবজর্ব হয়, হ্যাঁ, যেটা যতটুকু ওয়াটার এক্সেস সেটা বের হবে। সো আলটিমেটলি এখানে যদি সোডিয়ামের রিঅ্যাবজর্পশন হয় এবং ওয়াটারের রিঅ্যাবজর্পশন হয় তাহলে ইউরিনের পরিমাণটা আসলে কমবে এন্ড ব্লাডের ভলিউমটা বাড়বে, কারণ পেরিটিউবুলার ক্যাপিলারিটা কিসের সাথে কানেক্টেড, ওই যে কর্টিক্যাল রেডিয়েট ভেইন, দেন আর্কুয়েট ভেইন, দেন কর্টিক্যাল রেডিয়েট, হ্যাঁ কর্টিক্যাল রেডিয়েট ভেইন, দেন আর্কুয়েট ভেইন, দেন হচ্ছে আমাদের ইন্টারলোবার ভেইন, তাই না? তারপরে হচ্ছে আমাদের রেনাল আর্টারি এন্ড দেন ইনফেরিয়র ভেনা কেভা। আলটিমেটলি সিস্টেমিক ব্লাড ভলিউমটা বেড়ে যাচ্ছে। অ্যাজ আ রেজাল্ট সিস্টেমিক ব্লাড প্রেশার উইল রাইজ। আমি যা বলেছি এটা বোঝা যায় কিনা, ঠিক আছে? আমি সবার চেহারা দেখতে পাচ্ছি না এবং এটা যেহেতু একটা পাঠ, এখানে একটু কথা বলি, একটু প্রসঙ্গের বাইরে। আজকে আমাদের যখন করানো হয়েছিল, পিএইচএনআই ক্লাস করানো হয়েছিল, তখন আমাদেরকে যে হোমোস্টেসিসের এই ব্যাপারটা নিয়ে কথা বলা হয়েছে। এখানে আপনার যখন গরমের সময় থাকে তখন আমাদের সোয়েটিং লেভেলটা বেড়ে যায়। আচ্ছা, আর যখন এখানে বলা হয়েছিল যে রিসেপ্টর, কন্ট্রোল সেন্টার, দেন তারপর এফেক্টরস, কন্ট্রোল সেন্টার হলো ব্রেইনকে কন্ট্রোল করতেছে, দেন এফেক্টর হিসেবে আমাদের যেটা দরকার, যেমন গরম লাগতেছে আমরা স্কিনের মাধ্যমে গরমটা বুঝে দেন আমাদের সোয়েটিং গ্ল্যান্ড থেকে গ্ল্যান্ডটা বের হতে গরমটা কমে যাচ্ছে। তো এই সিস্টেমে যেটা এই ক্ষেত্রে আমার কাছে, আমি একটু অন্য ভাবে বলতেছি, আপনি যেটা বলতেছেন এটা কি আমরা ভাববো যে গরমের ক্ষেত্রে এটা হচ্ছে যে সোয়েটিং লেভেলটা এই কারণে বাড়তেছে যে পানির আয়ন বা সোডিয়াম আয়নটা বেড়ে যাচ্ছে? না, গরমের কারণে হচ্ছে যে তোমার ওয়াটার রিমুভ হচ্ছে থ্রু স্কিন। আসলে কি ব্লাড প্রেশার, এক্সেসিভ অ্যামাউন্টের সোয়েটিং এর সাথে ব্লাড প্রেশার কি তুমি কি ব্লাড প্রেশারকে রিলেট করতে চাচ্ছ না আলাদা কোয়েশ্চেন? না, ব্লাড প্রেশারটা আমাদের ধরেন, আচ্ছা এখন মনে কর আমার প্রচুর গরম লাগতেছে, এখন এটা তো আমার স্কিন আমাকে ব্রেনকে বলতেছে দেন আমার সোয়েটিং লেভেল গ্ল্যান্ড থেকে সোয়েট হচ্ছে শরীর, তো এখানেও তো আমার ব্লাড প্রেশার আপ ডাউন করতেছে, দুইটাই তো একসাথে রিলেটেড। আমি এটাই বুঝাচ্ছি যে এখানে যে রিলেট করে। হ্যাঁ আচ্ছা, সো কি হচ্ছে যে সোয়েটিং এর কারণে আমাদের হচ্ছে ব্লাড প্রেশারটা আস্তে আস্তে কমছে, কারণ কি ওই যে সিস্টেমিক ব্লাড ভলিউমটাও কমছে, পানি তো বের হয়ে যাচ্ছে থ্রু সোয়েটিং। জি ম্যাম, এটাই বলতে চাচ্ছি যে এবং আয়নেরও ইমব্যালেন্স হচ্ছে, কারণ অ্যাকচুয়ালি সোডিয়াম কনসেন্ট্রেশনটা আসলে কমেই যাচ্ছে, সোডিয়ামটা তো বের হয়ে যাচ্ছে বডির বাইরে, ঠিক আছে? কিছু, নট অল। হ্যাঁ, যেটা হয় যে ম্যাক্সিমাম সোডিয়াম ইউরিনের মাধ্যমে বডি থেকে এক্সক্রিটেড হয়। তুমি যতই ঘামো না কেন, এটার একটা পার্সেন্টেজ আছে, যদিও আমার এটা মনে পড়ছে না, এটা আমাদের ফার্স্ট ইয়ারে ছিল, যে একটা অ্যামাউন্ট পার্সেন্টেজ, সেটা নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট প্লাস সোডিয়াম আয়ন এগুলা থ্রু সোয়েটিং বের হবে, বাট ওইটার পোর্শনটা অনেক ট্রেস অ্যামাউন্টে। হ্যাঁ, আর মেজর অ্যামাউন্ট অফ সোডিয়াম উইল বি কি বলা যায়, উইল বি এক্সক্রিটেড ফ্রম বডি থ্রু ইউরিন। সো সোয়েটিং এর মাধ্যমে কিছু সোডিয়াম বের হচ্ছে, কিন্তু ওয়াটারের পরিমাণটা তো বেশি, এক্সেসিভ করলে তো তখন আমাদের ব্লাড ভলিউমটা কমে যাচ্ছে, ব্লাড প্রেশার কমে যাচ্ছে, সো ইটস রিলেটেবল। তখন ম্যাম ইলেকট্রোলাইটের ইমব্যালেন্সও এটা ক্লোরাইডও কমে যাচ্ছে, জি ম্যাম, সেজন্যই বললাম। তাহলে ম্যাম সবগুলোতে একটার সাথে তাহলে কানেক্টেড। এবং আমার আরেকটু যেহেতু প্রশ্নটা করেছো, আমাদের যেহেতু বইটা খোলা আছে, আমি একটু স্টপ শেয়ার দিয়ে একটু দেখাতে চাই যে অ্যাকচুয়ালি কোন প্রসেস একসাথে একা কাজ করে না আর কি। হ্যাঁ, আমরা এখানে কেটে এনেছি যাতে করে আমরা পরীক্ষার খাতায় লিখতে পারি এবং যাতে সেটা আমাদের জন্য কম পড়া হয়, বাট আলটিমেটলি কি। আচ্ছা, এখন আমি একটু স্ক্রিন শেয়ার দেই যে কোন প্রসেস অ্যাকচুয়ালি কোন একটা পাথওয়ে বডিতে একা চলে না। হ্যাঁ, এইখানে দেখো
এটা ছিল অ্যাকচুয়ালি আমাদের 15.12 এই ফ্লো চার্টটা ছিল আমাদের ব্লাড প্রেশার মেনটেন করার যে মানে আমরা বলতে পারি এখানে পুরোটা চার্ট বলা যেতে পারে। হ্যাঁ পুরোটা আছে। দেখো সবগুলাই আলটিমেটলি ব্লাড ভলিউম এবং ব্লাড প্রেশারকে বাড়াচ্ছে। কোন সবগুলা বলতে কি বোঝাচ্ছি? দেখো আমাদের যে সিস্টেমিক ব্লাড প্রেশারটা এবং সিস্টেমিক ব্লাড ভলিউমটা কমে যাচ্ছে, সেখানে হাইপোথ্যালামাসে আমাদের কিছু অসমোসিস ইয়ে করার রিসেপ্টর আছে, এগুলোকে অসমো রিসেপ্টর বলা হয়। ঠিক আছে, সো এরা সেন্স করে যে ব্লাড প্রেশার অ্যান্টি ডাইউরেটিক হরমোন রিলিজ করে। ঠিক আছে, যে ইউরেসিসটা যাতে কমানো কিডনিতে যে কালেক্টিং ডাক্ট আছে তাদের মাধ্যমে ওয়াটারের রিঅ্যাবজর্পশনটাকে বাড়ানো অ্যান্টি ডায়াবেটিক হরমোনের কাজ। ঠিক আছে, সো এই ওয়েতে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্টি ডায়াবেটিক হরমোনের ইফেক্টেও ব্লাড প্রেশারটা বডিতে মেইনটেইন হচ্ছে। সো এগুলা সাইমালটেনিয়াসলি কাজ করে একই সাথে। ঠিক আছে, এরপরে আরেকটা ব্যাপার দেখো যে আমরা এখানে নিউরোনাল রেগুলেশন, যদি নার্ভাস সিস্টেম সম্পর্কে কার কিরকম আইডিয়া আছে আমি জানি না, যে ব্লাড ভেসেলে কিছু ব্যারো রিসেপ্টর থাকে। ঠিক আছে, ব্লাড ভেসেলের মধ্যে রিসেপ্টর থাকে, এগুলাকে আমরা বলতেছি ব্যারো রিসেপ্টর। আচ্ছা আমি ওদিকে যাবো না, আরো বড় হয়ে যাবে কেন ব্যারো রিসেপ্টর বলি। সো ফলিং ব্লাড ভলিউম অর ফলিং ব্লাড প্রেশার, it will inhibit baroreceptor in blood vessels to positively stimulate sympathetic nervous system. So sympathetic nervous systemটা কিন্তু দেখো এখানে দুইটা কাজ করে। sympathetic nervous system কিডনিকেও এক ধরনের স্টিমুলাস বা সিগন্যাল পাঠায় যাতে করে extraglomerular cells renin তৈরি করে এবং angiotensin 2 তৈরি করে, প্লাস they also positively stimulate systemic arteriole to be constricted, which is called vasoconstriction. ঠিক আছে, সো আলটিমেটলি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম দুই ভাবে কাজ করতেছে। পেরিফেরাল রেজিস্ট্যান্সটাকে বাড়াচ্ছে যাতে ব্লাড প্রেশার বেড়ে যায়, প্লাস এটা কিডনির এক্সট্রাগ্লোমেরুলার সেলকেও সিগন্যাল দেয় যাতে করে সে রেনিন তৈরি করে এবং অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি হলে আলটিমেটলি কি হবে, পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়বে। দুই ভাবে পেরিফেরাল রেজিস্ট্যান্সকে বাড়ানোর চেষ্টা। তার মানে পুরো প্রসেসটাকে মানে এই যে ব্লাড প্রেশার মেনটেন করার প্রসেসটা যে শুধুমাত্র নিউরোনাল রেগুলেশনের মাধ্যমে হচ্ছে তা না, বা এটা যে শুধুমাত্র এন্ডোক্রাইন সিস্টেমের মাধ্যমে হচ্ছে সেটা আমরা বলতে পারবো না। আবার এখানে রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম, এটা তো এনজাইম রিলেটেড, তাই না, এনজাইমেটিক প্রসেস। নিউরোনাল যে হচ্ছে রেগুলেশন, সিনাপসিস, নিউরনের যে সিনাপসিস সেগুলো, ঠিক আছে। সো তুমি বলাতে আমি এই চার্টটা দেখালাম, আমার মনে হয় বাকিরা আমরা বুঝতে পেরেছি। আমরা মূলত সেটা অ্যানাটমি পড়ছি, আমরা পুরো প্রসেসটা লিখতে দিলে অনেক বড় হয়ে যায়। সো রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমটাই আমরা বলি সবসময় যে এটা রেগুলেশনটা লিখো। সো সেই ক্ষেত্রে আমাদের আর হাইপোথ্যালামিক অসমো রিসেপ্টর কিভাবে কাজ করছে, প্লাস ব্লাড ভেসেলের মধ্যে যে ব্যারো রিসেপ্টর আছে ওগুলা কিভাবে কাজ করছে সেটা আর আমরা দেখি না, ছোট করার জন্য। বাট অ্যাকচুয়ালি কি সুবিধা হয় বা ভালো হয় যদি কারো ইন্টারেস্ট থাকে, কেউ যদি পড়ো যে মেইনটেনিং ইলেকট্রোলাইট ব্যালেন্স, ওগুলা যদি পড়ো তাহলে আরো বেশি সুবিধা হবে। অ্যাসিড বেস ব্যালেন্স বডি কিভাবে মেইনটেইন হচ্ছে। আমি শুধুমাত্র ব্লাড প্রেশার রেগুলেশন, রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম পর্যন্তই পড়াই, এরপরে পড়াই না। পুরো চ্যাপ্টারটা বড় হয়ে যায়, তোমাদের কাছ থেকে কমপ্লেইন আসতে থাকে, দ্যাটস ওয়াই। আচ্ছা, তো আমরা এই ইউরিনারি সিস্টেমে এতটুকুই পড়বো, আমরা যতটুকু দেখলাম তার মধ্যে করি, তারপরে আমরা তারপরে আমরা ক্লাস শেষ করতে পারবো। সো আমাদের প্রথমে ছিল যে কিডনির ফাংশন কি, ইন্ট্রোডাকশনে অবশ্যই কিডনির কাজ হচ্ছে ব্লাড প্রেশারকে মেইনটেইন করা, হোমিওস্ট্যাসিসটাকে, ব্লাডের অ্যাসিড বেস ব্যালেন্সকে, ব্লাড ইলেকট্রোলাইট ব্যালেন্সকে কিডনি মেইনটেইন করছে। এছাড়াও কিডনি এনজাইম, হরমোন এবং কি অ্যাক্টিভেশন করছে কিছু মলিকিউলকে, যেমন ভিটামিন ডি। ঠিক আছে, এগুলো হচ্ছে কিডনি রেগুলেটরি ফাংশন। তারপরে আমরা পড়েছি যে কিডনি কোথায় সিচুয়েটেড, লোকেশনটা কি, কিডনি দেখতে কেমন সেটা আমরা পড়েছি। কিডনির সাথে একটা গ্ল্যান্ড অ্যাসোসিয়েটেড আছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এটার দুটো অংশ থাকে, কর্টেক্স মেডুলা, কর্টেক্স থেকে কিছু হরমোন রিলিজ হয়, মেডুলা থেকে কিছু হরমোন রিলিজ হয়। তারপর হচ্ছে যে আমাদের কিডনির 3টা লেয়ার থাকে, লেয়ার 3টা আমরা কি কি দেখেছি, প্লাস আমরা দেখেছি যখন কিডনিকে কাটা হয় তখন কি কি রিজিয়ন দেখা যায়, অ্যানাটমিক্যাল ফিচার কি। ঠিক আছে, এখানে রেডিশ ব্রাউন, ওকে ঠিক আছে। সো তারপরে আমরা যেটা দেখেছি যে
কিডনির মধ্যে দিয়ে ব্লাড ফ্লো, যে আর্টারি এবং ভেইন গুলো আছে এবং আর্টারিওল এবং ভেনিউল তারা কিভাবে গ্লোমেরুলাসের মাধ্যমে ব্লাডটাকে ফিল্টার করার চেষ্টা করছে, হ্যাঁ, নেফ্রনের গ্লোমেরুলাস এন্ড রেনাল টিউবিউল, কনসার্নিং রেনাল টিউবিউল এন্ড গ্লোমেরুলাস ব্লাড কিভাবে সাপ্লাই হচ্ছে থ্রু কিডনি। সো পাথওয়েটা মানে আমরা বলছিলাম যে রেনাল ব্লাড ভেসেলের পাথওয়ে কোনটা সেটা আমরা দেখেছি। প্লাস আমরা নেফ্রনের অ্যানাটমিক্যাল ফিচার পড়েছি, নেফ্রনের মধ্যে কি কি অংশ আছে, কোন ধরনের সেলস থাকে, তাদের কি ক্যারেক্টারিস্টিক্স সেগুলো আমরা দেখেছি। তারপরে আমরা পড়েছি নেফ্রন কয় ধরনের, ঠিক আছে। তারপরে আমরা পড়েছি যে ইউরিন ফর্মেশন হয় কিভাবে, যদিও এটা একটা এক্সটেন্সিভ প্রসেস, সামারাইজ করা যায় তিনটাকে ছোট ছোট করে লিখে, যে ফিল্ট্রেশন, রিঅ্যাবজর্পশন এন্ড সিক্রেশন। তারপরে আমরা পড়েছি যে ফিল্ট্রেশন, রিঅ্যাবজর্পশন এন্ড সিক্রেশন এরা এক ধরনের অ্যাক্টিভ এবং প্যাসিভ ট্রান্সপোর্ট সিস্টেমের সাথে রিলেটেড। ফিল্ট্রেশনটা নন সিলেক্টিভ প্যাসিভ প্রসেস, কিন্তু রিঅ্যাবজর্পশন এন্ড সিক্রেশন এই দুইটা কি আবার অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে হচ্ছে। সো কিভাবে হচ্ছে টোটাল নেফ্রনের মাধ্যমে সেটা আমরা বোঝার চেষ্টা করেছি। আই থিংক আমরা বুঝতে পেরেছি। আমরা আবার রিডিং করবো নিজেরা সাইটটা। প্লাস তারপরে আমরা যে সাপোর্টিভ অর্গান আছে ইউরিনারি সিস্টেমের, ইউরেটার, ইউরিনারি ব্লাডার এন্ড ইউরেথ্রা, সো এগুলার অ্যানাটমিক্যাল ফিচার আমরা দেখলাম। যেহেতু অ্যানাটমি পড়ছি, শুধু অ্যানাটমি বলছি, অ্যানাটমিক্যাল ফিচার্স। এন্ড তারপরে আমরা দেখলাম যে রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমটা কিভাবে রেগুলেটেড হয়। তার আগে দেখলাম যে অ্যাবনরমাল ইউরিনারি কনস্টিটিউয়েন্ট কখন আমরা বলবো যে এটা হেমাটুরিয়া, কখন পাইউরিয়া, কখন প্রোটিনুরিয়া, হ্যাঁ, কখন হিমোগ্লোবিনুরিয়া, ঠিক আছে, কখন গ্লাইকোজুরিয়া। সো এই টেবিলটা যেহেতু বইটা ফটোকপি করেছি, সো টেবিলটাকে স্লাইডের সাথে অ্যাড করে দিলে সবচেয়ে ভালো হয়। লিখে তোমরা নিজের হাতে লিখে যেখানে স্লাইড ফটোকপি করেছো সেটার সাথে অ্যাড করে ফেললে আরো ভালো হয়, তাহলে আলাদা আরেকবার বইয়ে যেতে হলো না। তো তারপরে আমরা যেটা দেখেছি রেগুলেশন অফ রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম, একটা ফ্লোচার্ট যেটার মাধ্যমে ব্লাড প্রেশারকে সবসময় হোমিওস্ট্যাসিস কন্ডিশনে মেনটেন করা হচ্ছে ইনসাইড আওয়ার বডি। আচ্ছা, সো এই ছিল টোটাল ইউরিনারি সিস্টেমের পড়া। এখন আমাকে বলো কোনো প্রশ্ন আছে কিনা। প্রশ্ন